নমস্কার বন্ধুরা, আমি সুব্রত হালদার। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। সবাইকে আমার এই চ্যানেলে সাদর অভিনন্দন। আমার এই চ্যানেলে যারা তোমরা নতুন রয়েছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে যে ভিডিওটি নিয়ে আমি আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটি হলো মাধ্যমিকের ভূগোল বিষয়টির সাজেশন। তো এই ভূগোল বিষয়টির সাজেশনে আমরা আজকে ৩ এবং ৫ নম্বরে কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে তা নিয়ে আলোচনা করব। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, না হলে তোমরা বুঝতে পারবে না কোথায় কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো যাই হোক, আমি এক এক করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এই সাজেশনটা আলোচনা করছি। তো তোমরা একটু ধৈর্য ধরে শুনবে এবং শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা অনেক কিছু এখান থেকে পেয়ে যাবে। তো প্রথমে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো এখানে প্রথম প্রশ্নটি রয়েছে, দেখো, আরোহণ ও অবরোহণ এই প্রক্রিয়া দুটির পার্থক্য লেখো। দ্বিতীয় নম্বরে আছে নদীর বহন কার্য ও ক্ষয়কার্যের প্রক্রিয়াগুলি সংক্ষেপে আলোচনা করো। ৩ নম্বরে যেটি রয়েছে, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো। ৪ নম্বরে রয়েছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ৩টি প্রধান ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। ৫ নম্বরে রয়েছে নদীর মধ্যগতিতে সঞ্চয়ের ফলে গঠিত ৩টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। ৬ নম্বরে রয়েছে হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও। ৭ নম্বরে রয়েছে হিমরেখার উচ্চতা সর্বত্র ও সব ঋতুতে সমান হয় না কেন। ৮ নম্বরে রয়েছে উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন। ৯ নম্বরে রয়েছে বায়ুর ক্ষয় ও সঞ্চয়ের ফলে সৃষ্ট ৩টি করে ভূমিরূপ গুলি ব্যাখ্যা করো। অবশ্যই এটি চিত্র সহ করতে হবে। ১০ নম্বরে রয়েছে অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ির মধ্যে ৩টি পার্থক্য লেখো। আর ১১ নম্বরে রয়েছে শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। তো আমি এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এবারের জন্য নদী নদীর কার্যাবলী আর আহ, বায়ুর কার্যাবলী খুবই ইম্পর্টেন্ট। তো এই দুটো জায়গায় কিন্তু তোমরা প্রশ্নগুলো খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে করবে। তো পরের যে অধ্যায়টি সেটি হচ্ছে বায়ুমণ্ডল। তো বায়ুমণ্ডলে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা বলি আমি এক এক করে। দেখো, ১ নম্বরে রয়েছে হচ্ছে ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। ২ নম্বরে রয়েছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো। ৩ নম্বরে রয়েছে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি লেখো। ৪ নম্বরে রয়েছে সুন্দরবন অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি লেখো। ৫ নম্বরে রয়েছে পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। ৬ নম্বরে রয়েছে, দেখো, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্য লেখো। ৭ নম্বরে ঘূর্ণবাদ ও প্রতীপ ঘূর্ণবাদের পার্থক্য লেখো। ৮ নম্বরে ক্রান্তীয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পার্থক্য লেখো। ৯ নম্বরে শৈলক্ষেপ বৃষ্টিপাতের উদাহরণ সহ ব্যাখ্যা করো। ১০ নম্বরে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ১১ নম্বরে আছে উষ্ণতা, বৃষ্টিপাত লেখচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করা ৩টি যুক্তি সংক্ষেপে ব্যাখ্যা করো। এর অবস্থান ও বৈশিষ্ট্য লেখো। তো আমি এখানে তোমাদেরকে একটা কথা বলি, যে এখানে বেশি গুরুত্ব দিয়ে পড়ার যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো হলো, দেখো, আহ বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি লেখো, বিশ্ব উষ্ণায়নের প্রভাব, এবং ৫ নম্বরে দেখো আহ পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলি উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। আরেকটি হচ্ছে ঘূর্ণপাত ও প্রতীপ ঘূর্ণবাদের পার্থক্য লেখো। ঠিক আছে। আরেকটি হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাতের উদাহরণ সহ ব্যাখ্যা।
তো এই কয়েকটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্ব সহকারে তোমরা করবে, কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেন গুলো। দেখো, বায়ুমণ্ডল থেকে আমি ৩ টে প্রশ্ন রেখেছি। এই ৩ টে প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই আ সমুদ্র স্রোতের কারণ আর প্রভাবটাই ভালো করে একটু দেখবে। জোয়ার ভাটার কুফল-সুফলটা ততটা গুরুত্বপূর্ণ নয়, তবে তোমরা দেখে রেখো, কিন্তু বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে ১ আর ২। আচ্ছা। তারপরে দেখো বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্য ব্যবস্থাপনা থেকে ৩ নম্বরেরই প্রশ্ন আসে প্রত্যেকবারে, তোমরা জানো সবাই। তো এইখানে যে প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি সেগুলো হচ্ছে, দেখো, জৈব ভঙ্গুর বর্জ্য ও জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য, বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি, আ গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়, আ বর্জ্য পরিমাণের হ্রাস কিভাবে করা যায়, আর পরিবেশের উপর বর্জ্যের প্রভাব, আ পরিবেশ ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের কি ভূমিকা, আচ্ছা, বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয়তা কি, কি? আর প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণীবিভাগ। তো এই চ্যাপ্টারে আমি কয়েকটা সিলেক্টেড প্রশ্ন করেছি যেগুলো আমার মনে হয়েছে খুব ইম্পোর্টেন্ট হতে পারে। সেটা হচ্ছে ১ নম্বরে দেখো, জৈব ভঙ্গুর বর্জ্য এবং জৈব অভঙ্গুর বর্জ্য। এইটা খুব ইম্পোর্টেন্ট আমার মনে হয়েছে। আর তার সঙ্গে দেখো, আ আ বর্জ্যের পরিমাপ কিভাবে হ্রাস করা যায়? এটা খুব ইম্পোর্টেন্ট মনে হয়েছে। আর বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, এইটাও কিন্তু আমার খুব ইম্পোর্টেন্ট মনে হচ্ছে এইবারের পরীক্ষার জন্য। নেক্সট দেখো, যেই অধ্যায়টা আছে সেটা হচ্ছে ভারত। ভারতে দেখো, আমাদের ভারতে আ প্রাকৃতিক পরিবেশ, এটা আগে আমি কোয়েশ্চেন গুলো বলি। এখানে কি, কি প্রশ্ন আসতে পারে এবং তার সঙ্গে আমি কিছু সিলেক্টেড কোয়েশ্চেন বলে দিচ্ছি তার সঙ্গে। দেখো, আ কি বলছে যে, উম আ ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্যগুলি লেখো। ২ নম্বর দেখো, ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। ভারতের পশ্চিম ঘাট ও পূর্ব ঘাট পর্বতমালার পার্থক্য লেখো। ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? আচ্ছা, উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে পার্থক্য লেখো। ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি ব্যাখ্যা করো। আচ্ছা, জেড বায়ুর সঙ্গে ভারতের মৌসুম বায়ুর সম্পর্ক লেখো। ভারতের অরণ্য সংরক্ষণের উপায়গুলি লেখো। ভারতের ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের ৩ টি পার্থক্য লেখো। তো এই প্রশ্নগুলোর মধ্যে আমার যেটি খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যেটা আমার মনে হয় তোমাদের করা উচিত। অ্যা ১ এর দাগের প্রশ্ন দেখো, যেটা হচ্ছে পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য। ২ নম্বর হচ্ছে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ-নদীর মধ্যে পার্থক্য। আরেকটা হচ্ছে ভারতের পশ্চিম হিমবাহের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ দাও। তার সঙ্গে দেখো, আরেকটা জিনিস যেটা বলব আমি, ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। এই কোয়েশ্চেন গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে এখানে। আর ৩ নম্বরের জন্য আমরা এখানে একটি প্রশ্ন সিলেক্ট করতে পারি, সেটা হচ্ছে ভারতের পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? তো এই প্রশ্নগুলো আমরা খুব ভালোভাবে করব এইখান থেকে। তারপরে আমরা যেটা চলে আসছি অর্থনীতিকে, অর্থনৈতিক পরিবেশে দেখো, আ ১ম প্রশ্নে রয়েছে হচ্ছে সবুজ বিপ্লবের কুফল-সুফল। ঠিক আছে? ২ নম্বরে রয়েছে ভারতের ধান উৎপাদনের অনুকূল অবস্থা। আচ্ছা, ৩ নম্বরে রয়েছে ভারতের চা চাষের অনুকূল অবস্থা ব্যাখ্যা করো। তারপরে রয়েছে ইক্ষু চাষের অনুকূল অবস্থা, কার্পাস উৎপাদনের অনুকূল অবস্থা। আচ্ছা, এরপরে ৬ নম্বরে রয়েছে, দেখো, ভারতের শিল্প অ গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করো। পশ্চিম ভারতে পেট্রো-রসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি লেখো। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। আচ্ছা, ৯ নম্বরে দেখো, ভারতে পশ্চিমাঞ্চলে পেট্রো-রসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? আচ্ছা, পশ্চিম ভারতে কার্পাস শিল্পের উন্নতির কারণগুলো কি? আ ভারতের জনসংখ্যা বন্টন তারতম্যের কারণগুলি লেখো। ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। ভারতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। ভারতের সড়কপথ, রেলপথের সুবিধাগুলি লেখো। আর আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো? তো যাই হোক, এইখানে দেখো যেই প্রশ্নগুলো আমি দিয়েছি তার মধ্যে আমার খুব গুরুত্বপূর্ণ যেগুলো মনে হচ্ছে, আ সেগুলো বলি আমি। দেখো, চা চাষের অনুকূল অবস্থা, কার্পাস চাষের অনুকূল অবস্থা। এই দুটো খুব ইম্পোর্টেন্ট আমার মনে হচ্ছে এবারের জন্য। আচ্ছা, নেক্সট যেটা আমরা আসবো সেটা হচ্ছে আ পশ্চিম ভারতে পেট্রো-রসায়ন শিল্পের উন্নতির কারণ। আচ্ছা, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের গড়ে ওঠার কারণ। আরেকটা যেটা হচ্ছে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ। এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা যেই জায়গাটা আমার খুব মনে হয়েছে তোমাদের ছোট প্রশ্নে ৩ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভারতের পরিবহন ব্যবস্থায় গুরুত্ব আলোচনা করো। আর ভারতের সড়কপথ ও রেলপথের সুবিধাগুলি লেখো। এই কটা প্রশ্ন কিন্তু এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ ভারতের অর্থনৈতিক ভূগোল থেকে।
তো তারপরে যেই অংশটায় আসছি সেটা হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। এখানেও তোমরা জানো যে এখানে ৩ নম্বরের প্রশ্ন আসবে। তো এই ৩ নম্বরের প্রশ্নগুলোর মধ্যে যেই প্রশ্নগুলো আমরা খুব গুরুত্ব সহকারে করব সেগুলো আমি বলছি দেখো। তো ১ম এ প্রশ্নগুলো আগে বলে নিই। উপগ্রহ চিত্রের ব্যবহারগুলি লেখো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য লেখো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের ব্যবহার উল্লেখ করো। দূর সং আ দূর সং আ দূর সং আ বিধানের সুবিধা-অসুবিধাগুলি লেখো। সংবেদন হবে, সরি, এখানে সংবিধানের ভুল করে লেখা আছে। দূর সংবেদনের সুবিধা-অসুবিধাগুলি লেখো। আর জিওস্টেশনারি ও সানসিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। তো এইখানের মধ্যে আমার যেই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এবারের জন্য সেটা হচ্ছে দেখো, উপগ্রহ চিত্রের ব্যবহার, আ ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য, আর জিওস্টেশনারি ও সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য। এই কটি প্রশ্ন কিন্তু এখানে আমার মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো করে পড়বে। তো উম আ সকল বন্ধুকে আমি জানাই যে আ এই প্রশ্নগুলোর মধ্যে আশা করি তোমাদের সব প্রশ্নই চলে আসবে। তো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোকে ভালোভাবে করো এবং তোমাদের এই প্রশ্নগুলোর মধ্যে যেই প্রশ্নগুলো আ নিয়ে খুব সমস্যা রয়েছে, আ যে সেই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে প্রস্তুত হয়নি। তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আমি সেই প্রশ্নের উত্তরগুলো আ যথাযথভাবে আমার পরের ভিডিওগুলোতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। যাতে তোমরা খুব ভালোভাবে মাধ্যমিক পরীক্ষায় সেগুলোকে লিখে আসতে পারো। আ তো এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক ও কমেন্ট করো। আর নতুনদের আবার আমি অনুরোধ করছি যে তোমরা অবশ্যই আমাকে আমার এই ভিডিওটি দেখার পরে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো প্রয়োজন থাকে, মানে কোনো প্রশ্ন জানার প্রয়োজন থাকে, তো অবশ্যই তোমরা আমার কমেন্টে জানিও। ধন্যবাদ।